আমি জনাব আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছ থেকে একটু সময় নিয়ে আমি কয়েকটা প্রশ্ন একসাথে জনাব মাসুদ কামালকে করে নিতে চাই, তারপরে সেগুলো নিয়ে আরেকটু কথা বলতে চাই। যে আজকে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন, তার সাথে সাংবাদিকদের মত বিনিময়, শুভেচ্ছা বিনিময় হলো। জনাব মাসুদ কামাল, আপনার কাছ থেকে একটু সেটি প্রসঙ্গে জানতে চাই যে আমরা আসলে সাংবাদিকদের সাথে বা সংবাদ সম্মেলন বা মত বিনিময় এই বিষয়গুলো একটা চিত্র দেখে আমাদের অভ্যস্ততা আছে। কি পার্থক্য মনে হলো আপনার কাছে, বা কতটা পার্থক্য মনে হলো, বা আদৌ পার্থক্য মনে হলো কিনা? দেখেন, সেই অনুষ্ঠানে আসলে আমিও ছিলাম। আহ পার্থক্য আসলে হয়েছে কি জিনিসটা, তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের একটা মত বিনিময় এই ছিল। আমাকে যখন যে আমন্ত্রণ পত্রটা পাঠানো হয় সেখানে এটি লেখা ছিল। তো তারপরে সেখানে আমার দু ধরনের তাহলে পার্টি সাংবাদিকদের মধ্যে দেখতাম, এক ধরনের ভৃত্য সুলভ অ্যাটিটিউড তো আছে, সেই সঙ্গে কে কত বেশি অনুগত ভৃত্য তার একটা প্রতিযোগিতা থাকে। তো এক্ষেত্রে আমি ঠিক সেরকমটা দেখিনি। তবে একটু সাংবাদিকদের ক্ষেত্রে আমি বলবো যে ওনাদের মধ্যে ওই প্রতিযোগিতাটা নাই, কারণ এখনো তো ভৃত্য হওয়ার মতো সময় হয় নাই। তবে ভৃত্য হতে পারার মতো একটা আচরণ আমি অনেকের মধ্যে লক্ষ্য করেছি। তারা যেন বলতে চেয়েছেন যে ভৃত্য হিসেবে আমি খুব ভালো হবো, যে আমার দিকে একটু সুনজর দিয়ে। এই ধরনের কারো কারো আচরণে আমার কাছে মনে হয়েছে। আর জনাব মাসুদ বিপরীত কামাল, দিকে আমাকে কি একটু বলবেন, আমাকে এই বিষয়টা আমার খুবই জানতে ইচ্ছে করে যে ধরেন আমরা তো রাজনীতিবিদদের নিয়ে অনেক কথা বলি, সাংবাদিকদের অসুবিধা কি? সাংবাদিকরা এরকম ভৃত্য হতে চায় কেন? এটা চায় আসলে দুটো কারণ। এক নম্বর কারণ হলো তারা সমাজে আরো বেশি প্রভাবশালী হতে চায়। তারা মনে করে আমাদের এই সমাজটা এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, না সমাজটাই একটু ঝামেলা হয়ে গেছে, যে হুম, আমাদের সমাজ ব্যবস্থা, সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে তারা মনে করে যে আমি যদি একটা দাপটের অবস্থায় না থাকি, আমি যদি মানুষের 10টা তদবির করতে না পারি, আমি যদি নিজে প্রচুর অর্থ উপার্জন করতে না পারি, তাহলে বোধহয় সমাজে আমাকে লোকে সফল বলবে না। এই একটা মানসিকতা অনেকের মধ্যে কাজ করে। এবং সাংবাদিকতা পেশাটাকে সেই অর্জনের ক্ষেত্রে তারা একটা হুম, টুলস হিসেবে ব্যবহার করে। সাংবাদিকের কাজ যেটা নয়, এটা তারা ভুলে যায় এবং ভুলিয়ে দিতে চায়। এটা হলো একটা কারণ। এই আকাঙ্ক্ষা থেকে সেটা করে। আপনি নিজে অনেকদিন সাংবাদিকতা করেছেন, আপনি এটা বুঝতে না পারার কোনো কারণ নাই, কারণ আপনি যেখানে করেছেন সেই অফিসেও এ ধরনের প্রচুর ভৃত্য আপনি দেখেছেন, সুবেশধারী ভৃত্য। আপনি দেখেননি এটা আপনি বললে আমি বিশ্বাস করবো না ভাই। হুম, আপনিও দেখেছেন, আপনার সেই অফিসেও ছিল, অনেকেই ছিল। অফিসে বিশাল দাপটের লোক, ওখানে যে দেখবেন হাত কসলাচ্ছে, কাচুমাচু করছে, এরকম দৃশ্য আপনি দেখেছেন ভাই। কাজেই তারা কেন করে? তারা ওই যে বিশাল অর্থ উপার্জন করে। একটা সাংবাদিকের হুম, কত টাকা থাকা উচিত আপনি বলেন তো? একজন সাংবাদিকের বেতন কত টাকা পায়? আপনি চাকরি করেছেন, আপনি জানেন কত টাকা আপনি বেতন পান। যে বেতন দিয়ে ঢাকা শহরে সংসার চালানোর পর আপনার 3টা গাড়ি থাকবে, ঢাকা শহরে বাড়ি থাকবে, বিদেশে বাড়ি থাকবে, জি, এটা কি ভাই? টাকা একটা জিনিস মনে রাখবেন, টাকা কখনো আসমানি উপায়ে আসে না। টাকাটা আপনাকে হয় অর্জন করতে হয়, নয় ছিনতাই করতে হয়, নয় চুরি হুম, করতে হয়। তারা ওই কাজগুলি করেছে। এই জন্যই তাদের মধ্যে প্রতিযোগিতা। মনে করেন পায় একজন, 10 জন ট্রাই করে, যদি আমি পাই, যদি আমি পাই। কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, থার্ড হয়, বাকিরা ওই ফার্স্ট সেকেন্ড হওয়ার জি, জন্য চেষ্টা করতে থাকে। এটি হলো মূল কারণ। আর জি, আমি এখানে স্পষ্ট। বিপরীতে যে কথা হ্যাঁ, বলেছিলেন ওটা উত্তরটা শেষ করিনি। সেটা আচ্ছা, হলো আপনি জানতে চেয়েছিলেন যারা আমন্ত্রণ করেছিল তাদের কি অ্যাটিটিউড ছিল। হুম, তাদের অ্যাটিটিউডটা আমার কাছে একেবারেই নতুন লেগেছে। নতুন লেগেছে এই জায়গাটাতে তারেক রহমান সাহেব নিজে, আমি ওইটা আপনার একটা 5 তারা হোটেলের বলরুমে হয়েছে। যে প্রশ্নটা আমি বরাবরই করি, এনসিপির ক্ষেত্রে করেছিলাম, যে এই ধরনের অনুষ্ঠান 5 তারা হোটেলে করতে হয় কেন, এই বিপুল খরচ হুম, কে দেয়? সেই প্রশ্নটা ওনাদের জন্য থাকলো, এই খরচটা কে দিয়েছে ভাই? যিনি দিয়েছেন তার সঙ্গে আপনাদের দলের কি সম্পর্ক? আপনারা ক্ষমতায় গেলে তাকে কি পাইয়ে দিবেন? এই প্রশ্নটা আমার থাকলো। কিন্তু থাকার পরেও আমি বলবো, প্রায় আপনার সাংবাদিক, ক্যামেরা পার্সন, রিপোর্টার সব মিলিয়ে প্রায় 200-300 লোক ওখানে ছিলেন। আমি দেখেছি যারা তারেক রহমানকে প্রত্যেকের টেবিলে এবং চেয়ারের কাছে যে সবার সঙ্গে হাত মিলাত। আমার কাছে এই দৃশ্যটা নতুন মনে হয়েছে। এর আগে আমি দেখতাম এই সমস্ত ব্যক্তিরা 4-5 জন তার পরিচিত লোকের সঙ্গে হাত হুম, মিলিয়ে তারা যে মঞ্চে উঠে যেতেন, কিন্তু এখানে উনি তা করেননি। এবং আমি দেখেছি যে ক্যামেরা পার্সনদের সঙ্গে উনি হাত মিলিয়েছেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। হুম, এটা আমার কাছে নতুন লেগেছে। আর আরেকটা জিনিস খারাপ লেগেছে, ওটাও আমি বলি। সেটা হলো, আমি একটা মানে
হুম। ওই দৃশ্যপটে একটা বর্ণনা দিচ্ছি আর কি এই কারণে। জি, জি। সেটা হলো গিয়ে যে আমি দেখেছি যে ওনারা দাওয়াত করেছেন, কিন্তু মঞ্চের সামনের প্রথম 3টা রোতে যারা ছিলেন তাদের ম্যাক্সিমামই ছিলেন ওই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমার কাছে এটা আমার বুঝেই আসে নাই যে উনি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন মঞ্চে, কিন্তু সামনের প্রথম 3টা রোতে ওনার দলের কেন্দ্রীয় নেতাদের থাকার দরকারটা কি? এটা কি রোল কল করে নাকি যে আমার নেতাদের মধ্যে কে কে আসলো না আসলো, কে উপস্থিত থাকলো না থাকলো, এটা একটা খাতার মধ্যে রোল কল করেন উনি? তা তো আর করেন না। এদের কাজটা কি এখানে আমি বুঝলাম না। বরঞ্চ ওনারা থাকাতে যারা নাকি জেনুইন সাংবাদিক তারা সব পেছনে পড়ে গেছে, তারা সামনে বসতে পারে নাই। এই জায়গাটা আমার কাছে দৃষ্টিকটু লেগেছে। আদারওয়াইজ প্রোগ্রামটা ভালো। তারেক রহমান একটা চমৎকার বক্তব্য দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। হুম। উনি কি বলেছেন তার চেয়ে বড় কথা ওটুকু বলি যে উনি পুরো বক্তৃতার মধ্যে একবারের জন্য বিগত সরকারের, বিগত শাসকের অথবা অন্য কোনো শাসকের অথবা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সমালোচনা ওনার মুখে আমি শুনতে পাইনি। উনি কেবল এটাই বলেছেন যে দেশটাকে কিভাবে সামনের দিকে অগ্রসর করতে হবে, ওনার পরিকল্পনাটা কি, জি। সেগুলি জনাব কয়েকটা মাসুদ কামাল গুরুত্বপূর্ণ ওনার যে পরিকল্পনা সেটা নিয়ে আমি আরেকটু বিশেষ করে আপনাদের দুজনের সাথে কথা বলতে চাই। তার আগে আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছ থেকেও একটু শুনি যে কেমন মনে হলো তারেক রহমানের কথা শুনে। এবং জনাব মাসুদ কামাল বলছিলেন যে অনেকেই সাংবাদিকদের ধরেই নিয়েছেন যে সামনে প্রধানমন্ত্রী হবে। আপনারাও বিভিন্ন সময় বলেন, এটি একটা অভিযোগের সুরেই, যে অনেকে একরকম ধরেই নিয়েছেন যে তারাই যেন রাষ্ট্র ক্ষমতায় চলে গেছেন বা তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন। সাথে সাথে বিদেশিরাও কি ধরেই নিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন? তাদেরও যে আচরণ দেখা যাচ্ছে, যেভাবে তাদের সাথে বৈঠক, সব মিলিয়ে একটু জানতে চাই। মূলত আপনার কাছে এই সংবাদ মানে সাংবাদিকদের সাথে কথোপকথন, শুভেচ্ছা বিনিময়টা আপনার কাছে কেমন হলো? আপনাদের দল এটা পর্যবেক্ষণ করেছে কিনা, নতুনত্ব কিছু পেয়েছেন কিনা, এবং পরের প্রশ্নটাও করছিলাম আলাউদ্দিন মোহাম্মদ। আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ সহ আলোচক মাসুদ কামাল ভাইকে শুভেচ্ছা। মূল বিষয়টা, মাসুদ কামাল ভাই অনেকটা ব্যালেন্সড। উনি কিছু ক্রিটিক এবং একই সাথে উনি যা দেখেছেন নির্মোহ পর্যবেক্ষণ করেছেন। তিনি যেহেতু উপস্থিত ছিলেন, তার পর্যবেক্ষণটাকে আমি খুব ইতিবাচক ভাবে স্বাগত জানাচ্ছি। আমাদের সেট থেকে আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখি, কারণ বাংলাদেশে প্রথমত আমরা দেখেছি দীর্ঘদিন ধরে আপনার মিডিয়ার সাথে যে আপনার রাজনীতির একটা দুষ্ট চক্রের সম্পর্ক আছে, এটা এখনো বিদ্যমান আছে। কিন্তু এর মধ্য দিয়ে গিয়ে তারেক রহমান যেহেতু দীর্ঘদিন দেশে ছিলেন না, এবং আপনি যে কথাটি বললেন, ধরেন আপনার দেশের এস্টাবলিশমেন্ট বিদেশি যে একই তার সাথে যে কথোপকথন, একটু একটু এটাও একটু ছোট্ট যোগ করে দিই, আপনি বলবেন, আপনি আরেকটু বলেন যে তার যে শব্দচয়নের কথা বলছেন বা মুভমেন্টের কথা বলছেন, এটা আমি প্রায় প্রশ্ন করি যে ইদানিংকালে আপনাদের বা নতুনদের মধ্যে যে শব্দচয়নগুলো দেখা যায় বা যেভাবে মুভমেন্টগুলো দেখা যায়, আমি আর শব্দগুলো নাই বলি, অনেক কিছু আসলে বলাও যায় না, শব্দ উচ্চারণও করা যায় না, আপনারা বলছেন সেটা ইতিবাচক। মানে সেদিকে কি হাঁটবে নতুনরা বলে মনে করেন, নাকি আসলে সেই ছিঁড়ে ফেলো, চিড়ে ফেলো, ধরে ফেলো, এই ধরনের শব্দের মধ্যেই মানে শব্দচয়নের জায়গাগুলো আপনারা আপনাদের জায়গাগুলো ঠিকই রাখবেন? মানে নতুনদের কথা বলছি, এটা না, একটু যোগ করে বলবেন। প্রথমত আহ, নতুন বলে আসলে যে বর্গটাকে আপনি চিহ্নিত করছেন, এই বর্গটার মূলত একটা অংশ হলো এনসিপি। তো এনসিপি থেকে এখন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে অনেকেই আপনার আউট অফ দ্য বক্স অথবা আপনার তার মতো করে কমেন্ট করছে, বাট এজ এ প্রতিষ্ঠান, এজ এ রাজনৈতিক দল কিন্তু আপনার এনসিপি এখন পর্যন্ত বেশ সংযমের পরিচয় দিচ্ছে এবং চেষ্টা করছে যে নতুন ধারার এবং সত্যিকার অর্থেই এখানকার আপনার মানুষের যেই মূল্যবোধ, মানুষের যে সংস্কৃতি এবং মানুষ যেভাবে আসলে সিভিলিটির যেই লেভেলটা অতিক্রম করতে চাচ্ছে রাজনীতির মাধ্যমে, সেই জায়গায় এনসিপি কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। আর নতুনদের ক্ষেত্রে আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানের সময় অনেক ক্ষুব্ধ হয়েছিল তরুণরা, তাদের আসলে তাদের হাতে কিছু ছিল না, তাদের একমাত্র শেষ সম্বল ছিল তাদের মুখের বুলি। তারা মন ভরে যেভাবে ইচ্ছা সেভাবে ফ্যাসিস্টকে, স্বৈরাচারকে গালি দিয়েছে, খুনিদেরকে গালি দিয়েছে। সেটার কিছুটা আপনার ধারা এখনো অব্যাহত আছে, অস্বীকার করা যাবে না। কিন্তু মূল ধারা রাজনীতি যখন সক্রিয় হবে, শক্তিশালী হবে, ইভেন যদি এনসিপি কেও বলেন, এনসিপি যদি রাজনীতিতে যদি মূল ধারার সাথে কম্পিট করতে পারে, তখন অবশ্যই এনসিপি আপনার কাছে যেরকম সবার কাছে দায়বদ্ধ হবে। এখন আপনাদের এই প্রশ্ন করা অব্যাহত থাকলে অবশ্যই নতুনদের, এই তরুণদের পথ চলা সহজ হবে। এবং সেই ক্ষেত্রে আমি তারেক রহমানের যেই সংবাদ সম্মেলন যেটা, সেই একই রকম সংবাদ সম্মেলন তো অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের এখনই করার সুযোগ নেই বিভিন্ন কারণে। তো বাট আমি এটাকে বলবো যে যে যতটুকু ইতিবাচক এসেছে,
আমরা ইতিবাচক ভাবেই দেখবো এবং আমরা চেষ্টা করব এবং আমরা প্রত্যাশা করব রাজনীতিতে আগামী নির্বাচনে যারাই বিজয়ী হবে তাদের মধ্যে যাতে এই আপনার বদান্যতা, এই বিনয় এবং মানুষের প্রতি, মিডিয়ার স্বাধীনতার প্রতি কমিটমেন্ট যাতে অব্যাহত থাকে, এই প্রত্যাশাটা আমাদের জি, থাকবে। আলাউদ্দিন মোহাম্মদ, অনেক ধন্যবাদ। আমি একটু ছোট ছোট করে এই প্রসঙ্গটা শেষ করে আরো তো দু একটা ছোট্ট প্রসঙ্গে যেতে হবে, তাই জনাব মাসুদ কামাল, ছোট করে আপনার কাছে জানতে চাই যে আজকের সেই মত বিনিময় সভায় বা শুভেচ্ছা বিনিময় সভায় সেখানে দেখলাম যে সাংবাদিকরা অনেকে অনেক কিছু বললেন। যেমন সাংবাদিক মাহমুদুর রহমান, তিনি বললেন যে মানে যারা নির্যাতিত হয়েছিলেন, রুহুল আমিন গাজী থেকে শফিক রেহমান, তাদের কথা বললেন যে তারা জেলে ছিলেন, কিভাবে নির্যাতিত হয়েছেন। আর সাংবাদিক নুরুল কবির বলছিলেন যে এই আমলে যে সাংবাদিকরা জেলে আছেন তাদের ন্যায় বিচারের কথা বলছেন। আপনার কাছে কি মনে হয়, মানে বিএনপি তো ইতিমধ্যে অনেক বিষয় নিয়ে কথা বলছে, আইডেন্টিফাই করছে, এই আমলে যারা জেলে আছে, সাংবাদিকদের যারা ন্যায় বিচারের বাইরে আছে বলে আপনারাও বিভিন্ন সময় কথা বলে থাকেন, সেদিকে কি আসলে সোচ্চার বা দৃষ্টি কি আছে বিএনপির? বিএনপির দৃষ্টিটা আছে বলে আমার কাছে মনে হয় না। যদিও বিএনপি হয়তো বলবে আমরা তো ক্ষমতায় নেই, আমরা এটা কি করবো, কিন্তু ন্যায় বিচারের জন্য কথা বলতে ক্ষমতায় থাকা লাগে না। ন্যায় বিচারটা সবারই পাওয়ার অধিকার আছে। আমি দেখেছি এই আমলে অনেক সাংবাদিক জেলে আছেন। দেখেন, সর্বশেষ আনিস আলমগীরকে জেলে নেওয়া হলো, এর আগে মঞ্জুর আলম পান্নাকে নেওয়া হয়েছিল। আনিস আলমগীরকে কেন নেওয়া হয়েছিল, কি তার কারণ? আমি কারণটা এখনো বুঝিনি। যে আমি সেই এফআইআরটা পড়েছি, যে এফআইআর উপর ভিত্তি করে তাকে গ্রেফতার করা হলো, এবং যে ওখানকার যে তথ্যের উপর ডিপেন্ড করে কিনা নাকি পুলিশের আর্গুমেন্টের উপর ডিপেন্ড করে তাকে রিমান্ডে দেওয়া হলো, তারপরে তাকে জেলে পাঠানো হলো, আমি এখনো ক্লিয়ার না, আমি এখনো বুঝি নাই কেন। ওখানে 2-3টা ওনার কন্টেন্টের কথা উল্লেখ করা হয়েছে, ইউটিউবে, ফেসবুকে নাকি ওনার এই বক্তব্যগুলি ছিল। এইগুলো শুনে তাদের মনে হয়েছে যে নিষিদ্ধ দলের প্রতি নাকি উনি এক ধরনের উস্কে দিচ্ছেন। তো নিষিদ্ধ দলটা গুরুত্ব পাওয়া, আমি তো এটাই বুঝি না। কারণ ওই এইগুলোতে কন্টেন্টগুলোতে আমি দেখেছি উনি বলেছেন যে একসময় তো আওয়ামী লীগ ফিরে আসবে, এই ধরনের কিছু কথাবার্তা বলেছেন। উনি বলেছেন যে আওয়ামী লীগের যারা ভোটার তাদের প্রতি অবিচার করা হয়েছে, মানে তারা কোথায় ভোট দিবে। আমি মানলাম যারা আওয়ামী লীগকে অপছন্দ করেন তাদের কাছে এটা খারাপ লাগতেই পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এটা কি বেআইনি কাজ? আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কাজে যখন এটাকে নিষিদ্ধ দলের পক্ষে বয়ান বলা হয়, বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন মাত্র 2টা, এক হলো ছাত্রলীগ, এক হলো হিজবুত তাহরির। তো এখানে তো এই দুটো সম্পর্কে কোনো বক্তব্যই নাই। তো এইটুকু পরেই তো বিচারকের উচিত ছিল যে এই অভিযোগটাই আসলে একটা পুরো জিনিসটা একটা আবল তাবল টাইপের অভিযোগ। আর এই জুলাই রেভলিউশনারি ফোর্স কি একটা দেখলাম, এই লোকের জীবনে নামও শুনি নাই, তার এত বড় গুরুত্ব দিয়ে দিল তাকে। তো এরপরে তো আমরা অনেক মামলা দেখলাম, রাতের বেলায় কোর্ট বসিয়ে তাকে জামিন দেওয়া হচ্ছে। তো এটাও তো আমরা দেখেছি। কাজে আমি ওই যাকে জামিন দিতে নামে কোনো আপত্তি নাই, ওটা হতেই পারে, কিন্তু সেই উদাহরণটা আনিস আলমগীরের ক্ষেত্রে প্রযোজ্য হলো না। কেবল তাই নয়, আমি আরো কয়েকটা ঘটনা বলি। আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অনেক সাংবাদিককে কিন্তু আগে গ্রেপ্তার করা হয়েছে, যারা শেখ হাসিনার দোষর ছিল। এর অভিযোগ না, আমি হয়তো বলবো অনেককে দোষর ছিলেন, তারা সেই ধরনের আচরণ করেছেন, তারা শেখ হাসিনার সেই স্বৈরাচারী শাসনের পক্ষে অনেক রকম কথাবার্তা বলেছেন। এটা হতে পারে, আমি এটা কিন্তু অস্বীকার করছি না, কিন্তু তারও আপনি বিচার করেন, বিচার করতে তো আমাকে আপত্তি নেই, কিন্তু তাকে আপনি জামিন দিবেন না। এখন জামিন পাওয়াটা তো মানুষের অধিকার, সেটা আপনি দিবেন না, কোন আইনে দিবেন না। তো এখন যেগুলো হচ্ছে, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে, আর বিচার প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্যহীনতার কথা বলা হয়েছে, মানে যে কথা বলে ওই সরকারকে আমরা পতন ঘটিয়েছি, আমি বর্তমান সরকারের মধ্যে সেই বিষয় কোনো ক্ষেত্রে আরো বেশি আকারে দেখছি। এটা আমাদের জন্য খুবই বেদনার, এবং আমি মনে করি এটা উচিত না। অনেক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কেন? কোনো কার্যক্রম নাই। হিসাব দেখানো হয়েছে ওনার ব্যাংকে 1.5 কোটি টাকা, 5 কোটি টাকা লেনদেন হয়েছে। আরে ভাই, লেনদেন জিনিসটা, লেনদেন জিনিস আর স্থিতি এক জিনিস হলো, এটা এক জিনিস হলো না। তো এই যে একটা মানে সামাজিক ভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, আপনি বিচার করেন না, আমার তো কোনো আপত্তি নেই, বিচার সবারই বিচার করেন, যত লোকের বিচার করেছেন আরো পারলে আরো তার ডাবল লোকের বিচার করেন। কিন্তু এই যে গণ মামলা, মিরপুরে একজন লোকের উপর হত্যা প্রচেষ্টা হয়েছে,
ওনার নাকি পায়ে গুলি লাগছে। সেখান থেকে আপনারাও কি আসলে কখনো এই দিকে সোচ্চার হয়েছে? যেমন ধরেন এই যে জুলাই যোদ্ধা, যদি সেই ট্যাগটা থাকে, যেমন তাহরিমা সুরভির কথা বলি বা সেই মাহদি, হবিগঞ্জের মাহদির কথা, তাদের জন্য যে অবস্থা, নাহিদ ইসলাম নিজে যাচ্ছেন বা তাদেরকে রাতের বেলা, যেটি মাসুদ কামাল বলছিলেন, আদালত বসে তাদের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে, যারা তদন্ত করছেন সেই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, অথচ এদিকে এরকম ঘটনাগুলো আরও ঘটে যাচ্ছে। মানে ন্যায় বিচার কি শুধু যারা জুলাইয়ের পক্ষে কাজ করেছে তাদের জন্য, আর যারা জুলাই এর পক্ষে যারা কথা বলছে তাদের সাথে মতবিরোধ হচ্ছে তাদের জন্য ন্যায় বিচারের বিষয়টা খুব একটা গুরুত্ব রাখে না? না, প্রথমত আপনার অবশ্যই রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রতিটি নাগরিকের ন্যায় বিচার পাওয়া তার অধিকার, এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করা প্রতিটি রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মীর কর্তব্য। সেক্ষেত্রে আমরা যেই জুলাই যোদ্ধার কথা বললেন, দুটি ঘটনা ঘটেছে। দুটি ঘটনায় আমরা দেখেছি যে, যেমন সুরভিকে আপনার একজন হ্যারাসমেন্ট করেছে একজন সাংবাদিক। হ্যারাসমেন্টের পর ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আপনার এফআইআর করে তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এটাই যেরকম নিন্দনীয় কাজ, একই সাথে আপনার কেবলমাত্র মত প্রকাশের কারণে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যদি কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হয়, সেটাও নিন্দনীয় কাজ। তবে একটা নিন্দা বিষয় বুঝতে জানিয়েছেন হবে যে, কখনো? নিন্দা জানিয়েছেন কখনো এই বিষয়ে? এই বিষয়টা আসছি। প্রথমত রাষ্ট্রের যেই আপনার বর্তমান যে প্যাটার্ন, সেই প্যাটার্নে একটা বিষয় হলো যে, যারা জুলাইতে রাজপথে নেমেছিল, যেমন সুরভির বয়স দেখেন, সে মাত্র 17 বছর বয়স। তাকে দেখেন আদালত তার বয়স 21 দেখিয়ে তাকে রিমান্ড মঞ্জুর করে ফেলেছে। সেই প্রেক্ষাপটে সুরভির পাশে দাঁড়ানো, এবং এমন একটা বিষয় দেখেন যে, এটা যেমন সত্য যে সুরভির পাশে আমরা দাঁড়িয়েছি, হয়তো কোনো জার্নালিস্টের পক্ষে আমাদের ভয়েসটা তো স্ট্রং দেখা যাচ্ছে না, একই সাথে এটাও সত্য একজন মাইনরকে যেভাবে আপনার রিমান্ডে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা ছাড়া আর তার জন্য দাঁড়ানোরও কেউ ছিল না, এবং এই বিষয়টাকে সামনে নিয়ে আসা। একই ঘটনা ঘটেছে মাহাদির ক্ষেত্রে। বাট আমরা অবশ্যই মনে করি যে, এখানে যেই কারণে জুলাই ঘটেছিল, আপনার আইন বিচার কিংবা এই সবগুলো বিষয়কে ইগনোর করে আপনার রাষ্ট্রকে একটি মাফিয়া তন্ত্রে পরিণত করার কারণে সেই ব্যবস্থাটা অন্য যে কোনো মোড়কে ফিরে আসুক, সেটা আমরা কখনোই চাই না। সেক্ষেত্রে মাসুদ ভাই যেটা বললেন, অবশ্যই আমি মাসুদ ভাইয়ের, আনিস আলমগীরের কিংবা পান্না ভাইয়ের সবার মত প্রকাশের স্বাধীনতাকে অবশ্যই স্বীকার করি। একই সাথে তারা যদি এই মুহূর্তে বিচারাধীন কোনো বিষয়কে আপনার নরমালাইজ করার চেষ্টা করে, বিশেষ করে খুনিদের ক্ষেত্রে যেটা হয়, সেই ক্ষেত্রে যদি রাষ্ট্র নিবর্তনমূলক কোনো ব্যবস্থা নেয় সাময়িক কারণে, এবং সেটা যদি আইনসিদ্ধ হয়, সেক্ষেত্রে আমি বলবো না যে আমি নীরব থাকবো। আমার মনে হয় যে আমি এটাকে রাষ্ট্রকে একটু স্ক্রুটিনাইজ করতে বলবো, যতটুকু সম্ভব ন্যায় বিচার নিশ্চিত করা যায়। কারণ আমরা দেখেছি, ইভেন শেখ হাসিনার কথা যদি বলেন, আজকে মাসুদ ভাই যেটা বললেন, যেটা অতীতের মতো এখনকার সাংবাদিকদের মধ্যে তিনি এটা দেখতে পাচ্ছেন না, একই সাথে তিনি এটা সতর্ক করলেন যে, এটা কিন্তু নির্বাচনের পূর্ব সময়। এই মুহূর্তে আসলে তারেক রহমান একজন নাগরিক বটে, তিনি একজন রাজনৈতিক দলের চেয়ারম্যান বটে, উনি কিন্তু এখনই সরকারি কোনো পজিশন হোল্ড করছেন না। স্বাভাবিকভাবে এই সময়ে প্রত্যাশার প্রেক্ষিতে অনেকেই তারা কিন্তু নিজেদের অস্তিত্ব নিজেদেরকে সাবমিট করে আসছেন। এই ঘটনার যিনি পুনরাবৃত্তি চাচ্ছেন না মাসুদ ভাই, একই সাথে যে আমরা বলি যে, এই ঘটনাটা যারা অতীতে ঘটিয়েছিল, তারা যদি আপনার একই ভাবে আপনার একজন খুনির প্রতি তাদের অ্যালিজিয়েন্স পোষণ করেন এবং পাবলিকলি এটাকে নিয়ে তারা সেলিব্রেট করেন, ডেফিনেটলি পৃথিবীর কোনো গণতন্ত্র এটাকে অ্যালাউ করবে না। আপনারা একটা মত প্রকাশের স্বাধীনতার সাথে একজন খুনি, একজন আপনার দ্বন্দ্বপ্রাপ্ত আসামির যে মানবাধিকার, অবশ্যই মানবাধিকার থাকবে, কিন্তু তার রাজনৈতিক অধিকার কিংবা তাকে যে নরমালাইজ করা, এই করাটাকে আপনি একভাবে নিবেন না, এটা নিতে পারে না। আমি কথা কি আমরা শুনতাম না আগের আমলে? ধরেন যে খুনির পক্ষে কথা বলছে, সরকার পতনের চেষ্টা করছে, রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ফলে তাদেরকে জেলখানায় নেওয়া যেত বা তাদের প্রতি নির্যাতন। না, আমি কিন্তু প্রথমত আমি বলছি না যে কারো মত প্রকাশের কারণে আমরা তাকে জেলখানায় নেওয়া যায়, কিন্তু একই সাথে এই মুহূর্তে বাংলাদেশ যেহেতু একটি ক্রান্তিকাল অতিক্রম করছে, এবং এই নির্বাচনকে ঠেকানোর জন্য ওপেনলি আপনার পতিত স্বৈরাচার এবং তার দোসররা বিভিন্ন জায়গা থেকে থ্রেট দিচ্ছে, সেই মুহূর্তে যেই মুহূর্তে বাংলাদেশের সবাই ইনক্লুডিং ইউ অ্যান্ড মি আমরা একটা কার্যকর একটা সুষ্ঠু গণতন্ত্র চাচ্ছি, এই জায়গায় আমার মনে হয় আপনার রাষ্ট্রকে অবশ্যই সে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এবং এইটাকে ঠেকানোর অথবা এটাকে কোনোভাবে ডিস্টার্ব করা যায়, অথবা এটাকে কোনোভাবে যদি আপনার প্রশ্নবিদ্ধ করা যায়, সেই ধরনের প্রবণতা থেকে রাষ্ট্রকে নিজেকেই ঠিক করতে হবে যে কিভাবে নির্বাচনকে সিকিউর করবে। তো সেক্ষেত্রে বাট
স্বাভাবিকভাবে আমি যেটা অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা, একই সাথে আপনার এখানকার যে সাধারণ নাগরিক হিসেবে প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকারকে আমরা স্বীকার করি। এবং আমরা শুরু থেকে কিন্তু বলে এসেছিলাম, আওয়ামী লীগ প্রশ্নে আমরা কিন্তু একই অবস্থানে এখনো আছে। আমরা বলেছিলাম যে রিডিমশন এন্ড রিকনসিলিয়েশন, আমরা কিন্তু এখনো রিকনসিলিয়েশন বিশ্বাসী, এবং রিকনসিলিয়েশনের জন্য কিন্তু আমরা একটা কমিশনের জন্য বারবার আহ্বান করেছি। দেখেন, আমরা তো আসলে রাষ্ট্র না, আমরা তো সরকার না, আমরা রাজনৈতিক দল, এবং এবং সবচেয়ে দুর্বলতম রাজনৈতিক দল, যাদের অতীত কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই। আমাদের আছে আসলে আকাঙ্ক্ষা আছে, এবং সঠিকভাবে রাজনীতিটাকে পরিবর্তন করার আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু এখন জি, পর্যন্ত জনাব রিকনসিলিয়েশনের কথা আলাউদ্দিন বলে মোহাম্মদ, যাচ্ছি। সেই 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 আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশটা কোথায়, মানে রাজনীতিকে পরিবর্তন করার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, সেটা জানতে ডেফিনেটলি চাইবো। আর আপনি ডেফিনেটলি বলছিলেন আমরা তো করে যাচ্ছি আসি সেই প্রতিনিয়ত। আমাদের আসি ভয়েস ওই ভয়েস দুর্বল বলে হয়তোবা অনেক এখন পর্যন্ত আপনার মানে ইটস আনহার্ড, বাট এটা এমন না যে আপনাদের আমরা আসলে কাজ করছি না। আর আর কিছু দুর্বল থাকুক বা না থাকুক, ভয়েস দুর্বল এটা বলে মনে হয় ভুল হবে। আমি জানি না মাসুদ কামাল, আপনি কি বলবেন? যদিও এটা আপনার কাছ থেকে জানা উচিত যে আসলে ভয়েস আমার বেশ তো সরবই মনে হয়। ওই কথাটা একটু, যে থ্রেড দেওয়ার কথা বলছিলেন, যে খুনিরা থ্রেড দিয়ে যাচ্ছে, এখন আমরা একটু সেটা যেই মাত্রাই হোক না কেন, কিন্তু দেখি যে পুলিশের সামনে গিয়ে মাহাদি যেভাবে বলছেন, থ্রেড দিচ্ছেন আসামি ছেড়ে দেওয়ার জন্য, এবং আগের কথা মনে করিয়ে দিচ্ছেন যে তারাই আসলে পুলিশ পুড়িয়ে মেরেছেন বা থানা সেটা ভুল ছিল, পুড়িয়েছেন। হ্যাঁ, সেটা হ্যাঁ, হ্যাঁ, ভুল ছিল, সে ভুল স্বীকার করেছে, হ্যাঁ, এবং কিন্তু সেটা আমরা তার সাপোর্ট করি না। তাকেও একরকম সেলিব্রেটও করা হচ্ছে যে তাকে, এবং তাদের জন্য তাদের প্রেক্ষিতে আবার ইন্ডেমনিটি অধ্যাদেশ সরকারের পক্ষ থেকে জারি হচ্ছে, মানে সেই ঘটনাগুলোর প্রেক্ষিতেই না 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 এটি আপু, এখানে একটা বিষয় আমি একটু বলে দিই। ধরেন, এই জুলাইয়ে যে ঘটনাগুলো ঘটেছে, জুলাই কিন্তু আপনার একটা রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সামনে আপনার আমার ভাইয়েরা, সাধারণ মানুষরা কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল। সেই সময় আপনি বানিয়াচং থানার কথাও যদি বলেন, সেই দিন সকালবেলা সেখানে 5 জন আপনার পুলিশের গুলিতে নিহত হয়। ওই সময়ের যে জনরোষ, এটাকে কিন্তু স্বাভাবিক সময় যদি বিবেচনা করেন, অথবা এই সময়টা যদি আপনি বিশেষভাবে না দেখতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনেও কিন্তু রিকনসিলিয়েশনের পথ আপনার সংহত হবে না। এবং এটা আমি একটু সেই নোট দিয়ে ক্রেডিটটা, রাখলাম। সেই জনরোষ, যে আমি কত কিছু করেছি, করতে পারি, তার জন্য আবার হুমকি দিয়ে আসা যে আসামি ছেড়ে দাও, না সেই না, এটা তো জনরোষের। একই হ্যাঁ, সাথে এটা আমরা বারবার বলছি যে আমরা সাপোর্ট করি না, এবং সে ভুল স্বীকার করেছে, এবং এই ধরনের প্রবণতাকে কিভাবে নির্মূল করা যায় সেটার জন্য আমরা কাজ করছি। জি, আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। আমি মাসুদ কামাল, মানে এনসিপির ভয়েস কি দুর্বলতম মনে হচ্ছে, সেটি একটু আপনার কাছ থেকে শুনবো, এই একদম ছোট্ট করে, আর তারপরে একটু তারেক রহমানের সেই মতবিনিময় সভায় আর একটা প্রশ্ন করে আমি নতুন প্রসঙ্গে যাব। মাসুদ কামাল। না, এনসিপির ভয়ে দুর্বল না, এনসিপির হয়তো জনবলটা দুর্বল হতে পারে, এনসিপির হয়তো সাংগঠনিক যে অবস্থান সেটা দুর্বল হতে পারে, কিন্তু এনসিপির ভয় দুর্বল না। এনসিপির একজন বিচ্ছিন্ন নেতার ভয় তো অনেক সবল। এই যে হাসনাত আব্দুল্লাহ, উনি ওই এই আন্দোলনের কিন্তু এনসিপি ছিল না। হাসনাত আব্দুল্লাহ একাই তো স্লোগান দিয়ে আওয়ামী লীগকে তার কার্যক্রম স্থগিত করে দিচ্ছে, কিন্তু বাস্তবতা এটা তো আমরা দেখেছি। এবং তখন তো হাসনাত আব্দুল্লাহর সঙ্গে তো এনসিপি পুরো মানে ফোর্স নিয়ে নামেও নাই, হাসনাত আব্দুল্লাহ একই করেছে। তো এনসিপির ভয় দুর্বল না। শুনেন, ভয় দুর্বল টাকা, আমাদের দেশের বাস্তবতা হলো সরকারের ভয় ছিল সবচেয়ে সবল, সরকারের ভয় সবচেয়ে জোরে শোনা যায়, যেটা আমাদের দেশের বাস্তবতা। এখন ধরেন বিএনপির খুব বাস্তব, বিএনপির ভয় আমরা শুনি, জামাতের ভয় আমরা শুনি, তো 2018 সালে কিন্তু শুনতাম, 2020 সালে শুনতাম, তখন শুনতাম বলে আওয়ামী লীগের ভয়, আওয়ামী লীগ ছাড়া কোনো ভয়ই নাই, শুনতাম তো। তো সেই আওয়ামী লীগ যদি এত পাওয়ারফুল হয়, এখন আওয়ামী লীগের ভয় নাই কেন? সিম্পল কারণ তখন আওয়ামী লীগ সরকারে ছিল, আর এখন এরা সরকারে না থাকেও সরকারের দলের মতো ভূমিকা রাখছে। এবং এই এমন অল গভর্নমেন্ট পার্টি, তারা সবাই কিন্তু গভর্নমেন্ট পার্টি, বিএনপি এখন গভর্নমেন্ট পার্টি, জামাত এখন গভর্নমেন্ট পার্টি, এনসিপি এখন গভর্নমেন্ট পার্টি, এগুলি আওয়ামী সবগুলি লীগ ছাড়া গভর্নমেন্ট সবাই। পার্টি। সবগুলি পার্টি গভর্নমেন্টের কাছ থেকে কিছু না কিছু সুবিধা পায়, কিছু না কিছু প্রশ্রয় পায়। তো এগুলো ঠিক আছে, কাজে ভয়ের দুর্বল এনসিপি এটা আমি কখনোই মনেই করি না। ভয়ের দুর্বল হতে এনসিপি টিকতেই পারতো না। জি, এনসিপির হয়তো পলিটিক্সটা দুর্বল হতে পারে, এনসিপির হয়তো সাংগঠনিক অবস্থাটা একটু দুর্বল হতে পারে, জি, সেটাও এই সবসময়ের জন্য আমি এটাকে সত্য মনে করি না। হয়তো দুর্বল বলে আপনি বলছেন, আসলে দুর্বল কিনা এটি আমি আলাউদ্দিন মোহাম্মদের কাছে জানতে চাইবো, এবং এই কারণেই জামাতের সাথে জোট কিনা, বা কি কারণে জোটের পরের এখন পরিস্থিতি কি সবল হলেন কিনা, সেটাও একটু জানতে। কিন্তু কিন্তু মাসুদ কামাল, যেটি বলছিলাম আর একটা বিষয়, যে তারেক রহমানের সেই মতবিনিময় সভা সম্পর্কে আরেকটু শুনবো। মাহমুদুর রহমানের কথা জিজ্ঞাসা করছিলাম, তিনি তার কথার মধ্যে এটাও বলছেন যে
তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন যে 17 বছর দেশের বাইরে ছিলেন, আপনি জানেন না এখানে কি হয়েছে। তিনি বলছেন যে তাকে 15 মিনিট সময় দিলে ভবিষ্যতে তিনি আসলে বুঝিয়ে বলবেন যে আসলে কি হয়েছে দেশে। 17 বছরের মধ্যে তিনিও একটা সময় বড় সময় মনে হয় দেশে ছিলেন না। মানে আপনার মনে হয় যে দেশে না থাকার কারণে তারেক রহমান আসলে দেশের পরিস্থিতি জানেন না, এরকম একটা পরিস্থিতি হতে পারে? এবং জনাব মাহমুদুর রহমান যেই তার যে অবস্থান আমরা আসলে দেখি সামনে, সেই অবস্থান থেকে তিনি আসলে যেটি বুঝিয়ে বলবেন সেটিও একটা সঠিক চিত্র হবে। দেখেন, মাহমুদুর রহমান সাহেবের এই বক্তব্যটা আমার পছন্দ হয়নি ব্যক্তি হিসেবে, সাংবাদিক হিসেবেও আমার পছন্দ হয়নি। ওনার বক্তব্যটা আমার কাছে খুব অতি অহংকারী মনে হয়েছে। উনি উঠেই বলেছেন আমি এখন যে কয়েকটা নাম বলবো এই নামগুলো আর কেউ বলবে না, বুঝলেন? তো আমার কথা হলো কি, শুনেন, আপনি অনেক জ্ঞানী হতে পারেন, আপনি যদি বলেন যে আমি অনেক জ্ঞানী, এটাকে আমি আপনাকে প্রশংসা করবো। এই কারণে কি, আপনার আত্মবিশ্বাস, আপনার পরিশ্রম, আপনার অনেক বই পড়েছেন, আপনার অনেক জ্ঞান অর্জন করেছেন, এই জন্য আপনাকে পরিশ্রম করতে হয়েছে। আপনাকে আমি একজন পরিশ্রমী মানুষ হিসেবে বিবেচনা করবো। আর আপনি যে বলেছেন, উচ্চারণ করেছেন আমি অনেক জ্ঞানী, এটা হলো আপনার আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। আপনার অত্যন্ত আত্মবিশ্বাসী, এটা আমার কোনো সন্দেহ নাই। কিন্তু সেই সঙ্গে আপনি যদি বলেন যে আমি সবার চেয়ে জ্ঞানী অথবা আর কেউ কিছু জানে না, এটা হলো আপনার মূর্খতা। কারণ আপনি তো জানেন না আর কে কি জানে। আপনি কি সবার মনের খবর জানেন? আপনি কি সবার জীবনযাপন জানেন? জানেন না তো। উনি উঠেই বলেছেন আমি এখানে কয়েকজনের নাম বলবো যে নামগুলো আর কেউ বলবে না। এটা হলো ওনার জ্ঞানের প্রকাশ ঘটেনি এই কথার মাধ্যমে। উনি কি জানেন আর কে কি বলবে না বলবে, কে কি বলে না বলে? এটা হলো কি ব্যক্তিকেন্দ্রিক একজন অতি আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক লোকরা সাধারণত এই ধরনের কথা বলে। এমনকি উনি তারেক রহমানকে আন্ডারমাইন করছেন, বলছে আপনি জানেন না আমি জানি। আরে ভাই, তারেক রহমান 17 বছরের বেশি সময় ধরে দেশের বাইরে আছে, সত্য। কিন্তু এই 17 বছরের মধ্যে আমি তো অন্তত গত 10 বছরের কথা বলতে পারি। গত 10 বছরের মধ্যে একটা দিনও আপনি বের করতে পারবেন না যেদিন উনি দেশের তার দলের কোন নেতা অথবা একদম কি এমনকি উপজেলা পর্যায়ের নেতার সঙ্গে উনি সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হন নাই। একদিনও পাবেন না আপনি। তো এই লোক বলে উনি নাকি জানেন না, আর যিনি তুরস্কের নাগরিকত্ব নিয়ে তুরস্কে চলে গেছিলেন উনি নাকি সব জানেন। মানে এটা হলো জানেন কি, এবং তারপরে দেখেন উনি নিজের কথাটুকু বলে চলে আসছেন, বলছেন যে ওনার মানে কি বলে ওনার পত্রিকা থেকে কি একটা ফ্যামিলি পার্টি আছে, উনি ফ্যামিলি পার্টিতে চলে গেছেন। মানে উনি অন্য কারো বক্তব্য শোনার পর্যন্ত ওনার মিনিমাম সৌজন্যতা বোধ ছিল না। এই হলো উনি। তো ওনার কথা নিয়ে আপনি কি আলাপ করবেন ভাই? জি, এটি অবশ্য উনি শুরুতে একটু বলেও উনি নিয়েছেন। একজন বড় পত্রিকার একজন অত্যন্ত মালিক সম্পাদক, উনি সম্পাদক হিসেবে সফল কিংবা ব্যর্থতা ওনার পত্রিকা বিবেচনা করবে, ওনার কর্মচারী। বাট আমি ওনাকে তার বেসিক্যালি সাংবাদিকই মনে করি না। আপনি এটা কি করবেন এখন? জি, জনাব মাসুদ কামাল, ধন্যবাদ। আমি আসি সেই প্রসঙ্গটিতে। আলাউদ্দিন মোহাম্মদ যে দুর্বলতম সংগঠন আপনি বলছিলেন, এখন জামাতের সাথে জোট করে আপনারা সবল হলেন কিনা, এবং নাকি দুর্বল থেকে আরো দুর্বল হলেন? আপনাদের অন্যতম যাদেরকে আসলে খুব মুখ চেনা নারী নেত্রীরা, তারা সবাই বেরিয়ে গেলেন একরকম, প্রায় সবাই। আপনারা কি সবল হলেন নাকি আরো দুর্বল হলেন? প্রথমত আমি যে বলছিলাম ভয়েস দুর্বল, মাসুদ ভাইকে ধন্যবাদ। মূলত ভয়েস দুর্বল বলতে ওইটাই মিন করছিলাম যে আমরা আসলে কি চাই, যা বলি তা রাজনৈতিকতায় রূপান্তর করতে আসলে যে এরকম সংগঠন দরকার হয়, আপনার স্ট্রিট পাওয়ার দরকার হয়, সেটা আমাদের নাই। এটা বলেছিলাম আর কি। ভয়েস সিভিল সোসাইটিতে সামহাও আমরা বলবো যে ওয়েল মানে অন্তত আপনারা ডাকছেন, আপনাদের সাথে আমরা কথা বলছি, মত বিনিময় করছি, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। আর জামাতের সাথে যে নির্বাচনী সমঝোতা হলো, এই সমঝোতাটা আসলে এখনো চূড়ান্ত রূপ লাভ করেনি। তো এখানে সংগঠন হিসাবে আমরা মানে অবশ্যই দুর্বল হয়েছি কিছু ক্ষেত্রে, এবং আমরা যেই কমিটমেন্ট থেকে শুরু করেছিলাম এবং যেই শ্রেণীটাকে আমরা যে শ্রেণীটার প্রতিনিধিত্ব করব বলে আমরা সংগঠন করেছিলাম, ইনক্লুডিং মি, আমরা তাদেরকে হয়তো এই সময়ের জন্য হতাশ করেছি। এবং এটা কিছু ক্ষেত্রে সত্য, এবং এই জিনিসটা রাজনৈতিক ভাবে কিছু সিদ্ধান্ত হয়তো বা আমার নেতারা মনে করছেন যে এটা সঠিক এই সময়ের প্রেক্ষিতে, বাট আমাদের যে সমর্থক আছেন, যারা আমাদেরকে পছন্দ করেন, শুভাকাঙ্ক্ষী, তাদের কাছে এটা এই মুহূর্তে হতাশার মনে হতে পারে। আপনার এই মুহূর্তে মনে হতে পারে যে আমরা তাদেরকে হতাশ করছি। কিন্তু একই সাথে এটাও সত্য যে আপনি নির্বাচন আসলে বাংলাদেশের নির্বাচন বিশেষ করে এটা তো স্বাভাবিকভাবে গত
গত 15-20 বছর না, এটা একটা আপনার মানি মাসল প্যাট্রোনাইজ একটা আপনার বড় ধরনের শক্তির খেলা আর কি। তো এই খেলায় যেটা একটু আগে বলছিলাম যে আমাদের ভয়েস অথবা শক্তিশালী, কিন্তু এই ভয়েস তো আসলে মাঠে রাজনীতিতে আপনাকে ভোট এনে দিবে না, এবং ভোটটা এখনই কনভার্ট করা কঠিন হবে। হয়তোবা ভোট পেতাম আমরা আমরা সারা দেশেই অল্প অল্প করে ভোট পাওয়া যেত, কিন্তু হয়তোবা আমাদের নেতারা চিন্তা করেছেন যে পার্লামেন্টে কিছু আসন সিকিউর করতে পারলে হয়তোবা আমাদের ভবিষ্যতের ভয়েস আর একটু স্ট্রং হবে, এবং একটি রাজনৈতিক দল হিসেবে রাইট জায়গায় এবং জাতীয় সংসদেই আপনার বিতর্ক করা যাবে। এবং এটা একটা ইতিবাচক দিক আছে। হ্যাঁ, আমি প্রথমত আপনার প্রশ্নের এটা দিলাম যে আমরা দুর্বল হয়েছে, এটা সত্য। এবং আমরা যেই শ্রেণীটাকে গণঅভ্যুত্থানের পরে একদম মানে আপনার সব বিভাজন নির্বিশেষে যেই একটা জনতা গড়ে উঠেছিল, সেই জনতার প্রতিনিধি আমরা হয়ে ওঠার পর্যায়ে ছিলাম। বাট এই সিদ্ধান্তের মাধ্যমে বিশেষ করে একটি ইসলামিক ব্লকের সাথে সমঝোতার সিদ্ধান্তের মাধ্যমে আমরা তাদেরকে হতাশ করেছি। তো তাদের আহ, ভোটটা আপনারা হারালেন না? আপনারা ভোট পেয়ে পার্লামেন্টে হ্যাঁ, যাবেন কি করে? তাদের তাদের ভোটটা হারালেন। তাদের ভোট হারিয়েছি, এটা এটা সত্য, কিন্তু পার্লামেন্টে যাওয়া এটা তো একটা মেকানিজমের বিষয়। তাদের ভোট হারিয়েছি, কিন্তু আমরা বিশ্বাস করি যে হয়তো বা নির্বাচন তো এই সামনে 1 মাসের ভিতর নির্বাচনের যে পর্বটা শেষ হবে। যেহেতু এনসিপির বেশিরভাগ রাজনীতিবিদ এখন পর্যন্ত তাদের যে রাজনৈতিক কমিটমেন্ট, আদর্শ, মূল্যবোধ নিয়ে রাজনীতি করতে এসেছে সেই জায়গায় অটল আছে। অটল থাকার কারণে কিন্তু এখানে একটা বিভাজন তৈরি হয়েছে, আপনি যেটা দেখেছেন। এবং আমাদের বিশেষ করে যে শীর্ষ নারী নেত্রীরা, এদের ভিতরে আপনার 3 জন পদত্যাগ করেছেন, তাসরিফা জাবিন, আপনার তাসনিম জারা এবং নীলিমা দোলা। তো এই এই সরি এই এই 3 জন পদত্যাগ করেছেন, বাকিরা কিন্তু তারা পদত্যাগ করেন নাই, তারা তাদের ডিসেন্ট জানিয়েছেন। এবং তারা অনেকেই, যেমন মনিরা শারমিনও ডিসেন্ট জানিয়েছিলেন, তিনি কিন্তু এখন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি। সামান্তা শারমিন ডিসেন্ট জানিয়েছেন, তিনিও আবার অ্যাক্টিভ হয়েছেন। এখানে আপনার নুসরাত চৌধুরী, সরি নুসরাত তাবাসসুমও ডিসেন্ট জানিয়েছিলেন, তিনিও নির্বাচন পরিচালনা কমিটিতে এসেছেন। তার মানে এটা একটা একটা শখ ছিল প্রাথমিকভাবে, এই শখটা অনেকেই নিতে পারেন নাই। বাট পরবর্তীতে অনেকে বুঝতে পেরেছেন যে বাস্তবতাটা হলো কি, নির্বাচন আপনি মানে 300 আসনেই 4-5% করে ভোট নিয়ে আপনি কোনো আসনে আপনি সিকিউর করতে পারলেন না। এইটাও একটা সামগ্রিক হতাশা তৈরি করতে পারতো। তো আমরা মনে হয় যে এই এই নির্বাচনটা অন্তত আমরা এটাকে আদর্শিক অথবা আমাদের আপনার যে মূল্যবোধ সম্পন্ন অথবা কোনটা কম্প্রোমাইজ হিসেবে দেখছি না আমরা, বরং তো নির্বাচনী কৌশলের সাথে আমাদের সামাজিক অবস্থানের একটা সাময়িক কম্প্রোমাইজ তার হিসেবে মানে দেখছি। এটা আপনাদের, আপনি বললেন কৌশল বা মেকানিজম, বললেন ভোট পেতে আপনাদের এই মেকানিজম, কিন্তু যেটি আসলে জোটের পরে নাহিদ ইসলাম বলছিলেন যে হাদি হত্যার পরে পরিস্থিতি বদলে গেছে, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে জোট করতে হচ্ছে আপনাদের। মানে ভোট পাওয়ার মেকানিজমের সাথে হাদি হত্যাকাণ্ডের পরে পরিস্থিতির সম্পর্ক কি? এক্স্যাক্টলি, ভোট ভোট পেতে গেলে তো আপনাকে আপনার ফ্রিলি তৃণমূলে যেতে হবে, নির্বাচনী এলাকাগুলোতে যেতে হবে। এখন যেহেতু আমাদের সংগঠন নেই, হ্যাঁ, আমাদের বেশিরভাগ জায়গায় আমাদের হয়তো বা 2টো উপজেলা মিলে একটা সংগঠন, মানে একটা আসন, সেক্ষেত্রে হয়তো 2টো উপজেলা আমাদের 200 জন আপনার কর্মী আছে। কিন্তু ধরেন সে একই আসনে বিএনপির কর্মী আছে হয়তো বা আপনার 4 থেকে 5 হাজার। হ্যাঁ, জামাত ইসলামের কর্মী অ্যাকচুয়ালি আমরা জানি না, হয়তো বা এরকম 2 থেকে 3 হাজার আছে। তো সেই ক্ষেত্রে আপনার ওই জায়গায় সত্যিকার অর্থে 200 জন কর্মী নিয়ে আপনি নির্বাচন করতে পারবেন না, এবং স্বাভাবিকভাবে আমাদের যেই ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে সিকিউর করা আসলে ডিফিকাল্ট। আরেকটা বিষয় বুঝতে হবে যে আমাদের যে নেতৃত্ব আছেন, নাহিদ ইসলাম কিংবা নাসরুদ্দিন পাটোয়ারি, হাসনাত সার্জিস, ওদের কিন্তু মানে হাদি যেই জায়গা থেকে আক্রান্ত হয়েছেন, তাদের সবার উপরে কিন্তু হাদির চেয়ে বেশি মাত্রার থ্রেট আছে। এটা কিন্তু যেমন আমার হয়তোবা নাই, কারণ আমি জুলাইয়ের সময় একেবারে শীর্ষ সমন্বয়কদের কেউ না। তো বাট তাদের ক্ষেত্রে হয়তোবা তাদের ফিয়ারটা একটু বেশি ছিল, এবং তারা হয়তোবা হাদিকে আপনার পরে যেতে দেখে হয়তোবা মনে করেছে নেক্সট ইয়ারটা তো আমি। তো আমি এই জায়গাটা অন্তত বলবো যে যারাই আমাদের প্রতি আস্থা রাখছেন অথবা আমাদের প্রতি একটা প্রত্যাশা তো আছে এখনো, নেক্সটে আমি তো তাদের জামাতের সাথে গেলে সেই নেক্সট সে হওয়াটা না, বাঁচবে কি জামাতের করে? সাথে না। আপনি তো প্রথমত আপনি নির্বাচনে যে 300 আসনে যে একটা ব্যক্তি, আপনি রিস্কটা কমাচ্ছেন। হ্যাঁ, এটা একটা। দ্বিতীয়ত হলো যে আপনি যে 30টা আসনে নামছেন, এই 30টা আসনে কিন্তু আপনার 200 কর্মীর সাথে ওই জামাতের 2000 কর্মী অ্যাড হচ্ছে। অ্যাড হয়ে কিন্তু এখানে একটা মিনিমাম মাঠে আপনি নামতে পারছেন। ব্যাপারটা এই জায়গাটায়। আর দ্বিতীয়ত হলো ধরুন আপনি হয়তোবা
আমি অ্যাকচুয়ালি জানি না কয়টা আসন নিশ্চিত হতে পারে, অথবা 5, 10, 15, উই ডোন্ট নো অ্যাকচুয়ালি নির্বাচনে কেউ, কিন্তু আপনি অন্তত অবশ্য ফাইট শুরুতে করতে পারবেন। শুনেছিলাম 300 আসন। জি। হ্যাঁ, হ্যাঁ, 300 আসন অবশ্যই। হুম। 300 আসন তো হবেই। কিন্তু বিষয়টা হলো যে দেখেন, বিএনপি কিন্তু 300 আসনে প্রার্থী দেয় নাই। জামায়াত ইসলামও দেয় নাই আসলে। 300 আসন তো সবার জন্য। বাট প্রতিটা রাজনৈতিক দল কিন্তু তার সক্ষমতার বিচারে নির্বাচনের পূর্বে, বিশেষ করে প্রত্যাহারের পূর্বে কিন্তু তারা কাটছাঁট করে ফেলে। যেখানে তারা ফাইট দিতে পারবে সেখানে ফাইট দিবে। এটা যুদ্ধের জি। রীতি, এটা যে যুদ্ধ হলো যে জি। আপনি একই সাথে সব ফ্রন্টে কেউ যুদ্ধ করে না। একটা ফ্রন্ট আপনার বিজয়ের পর কিন্তু অন্য ফ্রন্টে আগায় আরকি। তো এটা জি। সামগ্রিকভাবে আমার মনে হয় এটা আপনাদের কৌশল, সিচুয়েশনের প্রেক্ষিতে দেখতে হবে। জি, আপনি বলছেন আপনাদের কৌশল ভোট পেতে একরকম শর্টকাটও কিনা, মানে শব্দটা এইভাবে ব্যবহার নির্বাচন করলাম কিন্তু একটা। শর্টকাট, নির্বাচন লং টার্ম কিছু না। আচ্ছা, পৃথিবীর সব দেশে আপনি আমি একটু এখন ওয়েস্টে আছেন, এই প্রসঙ্গে একটু মাসুদ ওয়েস্টে কিন্তু কামালকেও শুনি। জাস্ট একটু ওয়েস্টে কিন্তু যেটা আপনি দেখবেন যে একেবারে ফার রাইট এন্ড ফার লেফট হুম। নির্বাচনী সমঝোতা, নির্বাচনে আপনার অ্যালায়েন্সে চলে আসে। আমাদের দেশে তো আসলে রাইট লেফটের বিভাজনের চেয়ে বেশি আপনার সেনসিটিভ হলো 71 কেন্দ্রিক যে জামাতের অবস্থানগত বিভাজন মিলে এটা অনেকটা টক্সিক হয়ে গিয়েছে। তো এই জায়গাটা আমার মনে হয় আসলে শুধুমাত্র আপনার ইডিওলজি কেন্দ্রিক না, নির্বাচন হুম। হুম। এগুলো হয় এবং নির্বাচনে এই আমি, জিনিসটা আসলে জি, এটা ওয়েল অ্যাকসেপ্টেড ইন অনেক ডেমোক্রেসি। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। একটু এই বিষয়ে মাসুদ কামাল আপনার কাছ থেকেও শুনতে চাই। এই শর্টকাটে এনসিপি তো মনে করছে তারা ভোটের মাঠে আসলে তাদের এই মেকানিজমটা কাজে লাগবে বলেই তারা গেছে, এই শর্টকাটটা ফলো করছে। কিন্তু আহ, আসলে কতটা কাজে লাগবে বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনি বিশ্লেষক হিসাবে কি বলবেন? দেখেন, আমি একটা কথা বলি, এনসিপি নিয়ে আমার একটু দুর্বলতা আছে। দুর্বলতা আছে এই কারণে, আমি এনসিপি কে যখন তারা শুরু করলো যাত্রাটা, শুরুর আগে থেকেই তাদেরকে আমি পছন্দ করি। এবং এই পছন্দটা আসছে থেকে, যে মনে করেন এনসিপি গঠন হওয়ার আগে তাদেরকে আমি বিভিন্ন টক শোতে পেয়েছি। আমি তো নিজে অনেকদিন ধরে টক শোতে যাই, আমি তাদেরকে পেয়েছি। এবং তাদেরকে পেয়ে আমার কাছে মনে হয়েছে যে এই প্রথম আমি কিছু ছেলে মেয়েকে পাচ্ছি যারা নাকি লেখাপড়া করে। সত্যি কথা বলতে কি, আমাদের দেশের যে ট্রেডিশনাল পলিটিশিয়ান, এদের লেখাপড়ার দৌড় আমাকে হতাশ করতো। তো আমি ভাবলাম যে এই কতগুলি ছেলে মেয়ে পেয়েছি যাদের সঙ্গে ঝগড়া করা যায়, যাদের সঙ্গে বিতর্ক করা যায়, যাদেরকে তাদের মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করা যায়, এবং যারা আমার মতামতকেও বাতিল করে দেওয়ার মতো সক্ষমতা রাখে। এই জায়গাটা আমাকে কিন্তু প্রচন্ড ভাবে টাচ করেছিল। এবং আমি এদেরকে, আমি সব সময় চাইতাম যে এরা একটা বড় রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠুক, এগিয়ে আসুক, গঠিত। এটা এই কারণেই চাইতাম যে আমার কাছে মনে হতো যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই যে ট্র্যাডিশনাল দলগুলো, এরা তো এক ধরনের গড্ডা লেগে প্রবাহে গা ভাসিয়েছে। এর বিপরীতে একটা দল আসুক যারা নাকি ওই বামপন্থীদের মতো কঠিন কঠিন ভাষা প্রয়োগ করবে না, যাদের কথা মানুষ বুঝবে, যারা মানুষকে বুঝবে, এবং যারা লেখাপড়া করে। আমি এরকম একটা দল এনসিপির মধ্যে আমি দেখেছিলাম বলে এদের ব্যাপারে আমার প্রচন্ড দুর্বলতা ছিল। এনসিপির আমি খুব সমালোচনাও করতাম, কিন্তু এবং সমালোচনাটা এই কারণে করতাম যে আমি তো এদের ভুলগুলি দেখলে আমার মানে মন খারাপ হতো, সেই কারণে আমি সমালোচনা করতাম। এনসিপি জামাতের সঙ্গে যেটা গিয়েছে, যাওয়ার আগে কদিন আগে এনসিপি একটু খুবই শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল। তো উনি আমাকে বলছিলেন যে এরকম অবস্থা, আমরা আসলে যদি জোট করি তাহলে কোন দিকে যাব। হুম। আমি তাকে বলেছিলাম যে যদি আমি সিস্টেমেটিক হইতে বলি, যে সবচেয়ে ক্ষতি হবে বিএনপির সঙ্গে গেলে, তারপরে ক্ষতি হবে জামাতের সঙ্গে গেলে। এটা আমার বিবেচনা। কিন্তু কিন্তু আমি চাই যে আপনারা কোনো জোটেই না যান। আপনারা এই 5 বছরের নির্বাচন, এই সামনের নির্বাচনটাকে বাদ দিয়ে আরো 5 বছর পরের নির্বাচনকে টার্গেট করে আপনি সারা দেশে পলিটিক্সটা করেন, নিজেদের রাজনীতিটা সারা দেশে ছড়িয়ে দেন। আর যাদের জন্য আপনাদের কিছু দুর্নাম হয়েছে তাদেরকে সাইড করে ফেলান, ওদের নিয়ে আপনি অগ্রসর হতে পারবেন না। আপনারা প্রকৃত পলিটিক্সটা করেন। এটা কিন্তু আমার মানে খুব মনের থেকে তাকে আমি বলছিলাম কথাটা। সে বলছে যে ঠিকই বলছে, সে কিন্তু আমার সঙ্গে কথাগুলো শুনছে খুব মন দিয়ে। পরে যখন আমি দেখলাম যে আমি ব্যাখ্যাও করছিলাম যে বিএনপির সঙ্গে গেলে এনসিপি কে আর খুঁজে পাওয়া যাবে না। এটা স্বাভাবিক, একটা বড় নদীর পাশে একটা খাল, তার নিজের অস্তিত্ব নিয়ে যখন তারা মিশে যায় তখন অস্তিত্ব টিকে রাখতে পারে না, এটাই নিয়ম। কাজে বিএনপিতে গেলে আপনারা একটু খুঁজে পাবে না। জামাতে গেলে যে জিনিসটা হবে, জামাতে গেলে যে ইনস্ট্যান্ট যে নেগেটিভ ইটা আসবে আপনাদের উপর, মানে সমালোচনাটা আসবে, এটা আপনাদের ধারণ করার ক্ষমতা নাই। আর ধরেন আপনি হাইপোথেটিক্যালি ধরেন
30টা আসনে জামাত তাদেরকে ছাড় দিল, আমি ধরে নিলাম সর্বোচ্চ, বেশি তো দিবে না, 30টা আসনে ছাড় দেয়, 270টা আসনে কিন্তু এনসিপি কোনো প্রার্থী দিবে না। তার মানে 270টা আসনে কিন্তু এনসিপি কোনো পলিটিক্স থাকবে না। জামাতের কিন্তু ওই 30টা আসনে পলিটিক্স থাকবে। থাকবে কারণ জামাত একটা পুরনো দল, জামাতের কিন্তু কমিটি সব জায়গায় আছে, তারা স্ট্রং। ওই যে বললো না যে আমাদের হয়তো 200 আছে, ওদের আছে 2000। 2000 যে দলটা, 2000 যে সমর্থক গুলো, তারা সাময়িক সময়ের জন্য আপনাকে সাপোর্ট করবে, কিন্তু তাদের পার্টিটা কিন্তু থেকে যাবে। কিন্তু আপনাদের 270টা আসলে কোনো পার্টি থাকবে না। এবং আপনাকে কিন্তু জামাতের প্রার্থীর পক্ষে 270টা আসনে ক্যাম্পেইন করতে হবে, মাঠে নামতে হবে। এই জায়গাটাতে এনসিপির আদর্শিক একটা পরাজয় ঘটবে। কিন্তু আমি তো এনসিপিকে একটা আদর্শিক দল হিসেবে দেখতে চাই। এবং এনসিপি যদি কোনো ধরনের জোট না করতো, হয়তো তাদের কোনো সিট তারা পেত না। ম্যাক্সিমাম জায়গায় তারা জামানত হারাইতো, 2-1টা জায়গায় জামানত রক্ষা করতে পারতো, এই হয়তো আর কি। কিন্তু সারা দেশে তো লোকের শাপলা কুড়িটা চিন্তা রে ভাই। বাংলাদেশের ইলেকশন কিন্তু প্রতীক দেওয়া হয়, পুরো দেশ শাপলা কলিকে চিনতো, যে শাপলা কলি নামে একটা মার্কা আছে। এইটা ছিল জরুরি। এইটা নিয়ে তারা পরবর্তী 5 বছর যদি রাজনীতি করতো, তাহলে আমরা 5 বছর পরে একটা বড় এবং শক্তিশালী পটেনশিয়াল একটা দলকে পেতাম। ওই জায়গাটাতে আমি হতাশ, যে আমি ওই জায়গাটাতে মিস করছি। আর এখানে আমি আরেকটা কথা বলি, জামাতের সঙ্গে জোট করাতে এনসিপির খুব লাভ হয়নি। লাভ হলে আমার তো মনে হয় না তারা 2টার বেশি আসন পাবে, যদিও পায়, নাও পাইতে পারে। বিপরীত দিকে জামাতের কিন্তু লস হয়েছে। জামাত এটা বুঝছে কিনা যায়, জামাত এত বড় দল, এত মেধাবী দল, তারা কেন করলাম জানি, আমার বিবেচনা জামাতের বিরাট লস হয়েছে। বিরাট লসটা কিন্তু সেটাই ভোটের লস আর কি। রাজনীতিতে কোনো লস জামাতের হয় না। জামাত যেখানেই যায় তার মধ্যে ঢুকে যে জামাতের যে গুপ্ত যে প্রসেসটা, গুপ্ত সিস্টেম, এই সিস্টেমটা এত কার্যকর হয়েছে, তারা যেখানে যায় তাদেরকে তাদের মতো করে বানায় নেয়। রাজনীতির সমস্যা না, ভোটের সমস্যা হবে জামাতের। এটা এই কারণে হবে যে 5ই আগস্টের পর, মানে 24-এর 5ই আগস্টের পর সারা দেশে আওয়ামী লীগের লোকজন কিন্তু অত্যাচারিত হয়েছে বিএনপি লোকজনের কাছে, এবং সেই সমস্ত জায়গায় জামাত তাদেরকে অনেক জায়গায় প্রোটেকশন দিয়েছে, সাপোর্ট দিয়েছে। কাজে ওই ইয়ের কারণে, আপনার কি বলে, ওই মানে তাদের প্রতি কৃতজ্ঞতার কারণে আওয়ামী লীগের কিছু ভোট কিন্তু তারা পেত। কিন্তু এনসিপি যাওয়াতে, কারণ এনসিপি কে আওয়ামী লীগ সবচেয়ে অপছন্দ করে, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতারা করে, আওয়ামী লীগের নীরব কর্মীরাও পর্যন্ত এনসিপি কে অপছন্দ করে। এটা এই কারণে করে যে এনসিপি না আসলে তাদের এতদিনের অপকর্মগুলি তারা অবাধে চালাতে পারত, চালাতে পারে নাই। এবং এনসিপি নিজেরাও দাবি করছে তারাই ছিল মূল ফোর্স। সেক্ষেত্রে তারাও মনে করছে এদের কারণে আমাদের এই সুন্দর জীবনযাপন, আরামের সংসার, আরামের রাজত্ব ধ্বংস হয়ে গেছে। কিন্তু ভোট তো ভাই, ইলেকশন তো ভোটের ব্যাপার, হিসাবটা কার ভোট, এটা ওই মুচুর যে আপনার মাঝি, রিক্সাওয়ালা, বুদ্ধিজীবী, সবাই কিন্তু একটা করে ভোট। কার ভোট পেলেন এটা কিন্তু ইম্পর্টেন্ট না, ভোট পাওয়াটা যে কথা। সেক্ষেত্রে জামাত কিন্তু এনসিপির কারণে বেশ কিছু আওয়ামী ভোট হারাবে, এটা হলো আমার বিবেচনা। সেই হিসাবে জামাতের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, এনসিপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এনসিপি এরপর আর একা কতটুকু দাঁড়াতে পারবে স্পষ্ট, মানে আমি যদি সামারি করি, টোটাল আপনি দেখছেন কিছু, মানে টোটাল লস দেখছেন আপনি আসলে এই জোটের মধ্যে। দেখা যাক আমি আলাউদ্দিন মোহাম্মদ, আপনারা আসলে কি লাভ দেখছেন, দেখা যাক সেই লাভটা আসলে হয় কিনা। একদম ছোট্ট করে এটা একটু শুনবো আপনার কাছ থেকে, যে মানে জামাতের আমির বলছেন বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আপনারা বিভিন্ন সময় বলছেন প্রশাসন, নির্বাচন কমিশন অভিযোগ তুলছেন, লেভেল প্লেইং ফিল্ড নাই ইত্যাদি কথা বলছেন। এমন বাস্তবতায় আসলে আপনারা মানে এটা কি শুধু বলবেন নাকি, মানে সবসময় যেরকম অভিযোগের সুর, অভিযোগ নাকি এর জন্য আপনারা কিছু করবেন বা করণীয় কিছু আছে? প্রথমত জামাতের আমির সাহেব যেটা বলছেন এটা একান্তই তার মন্তব্য, এটা কোনো আপনার এই সমঝোতা যে দলগুলো আছে তাদের সম্মিলিত মন্তব্য নয়। দ্বিতীয়ত হলো যে, তাহলে আপনারা মনে করেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না, আছে? দ্বিতীয়টা হলো যে আপনার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অর্জিত হয়নি, এটা সত্য। অর্জিত যদি হতো তাহলে আপনার বিএনপি ঢাকা মহানগর উত্তরের একজন সদস্য সচিব স্বেচ্ছাসেবক দলের আপনার স্পষ্ট রাত্রিতে আপনার এভাবে খুন হতো না, তার পূর্ব আমরা দেখেছি। হ্যাঁ, কিন্তু একই সাথে আমরা মনে করি যে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকগুলো ঘটনা ঘটবে, তারপরেও নির্বাচনটা খুব আকাঙ্ক্ষিত এবং নির্বাচনটা আমাদের যে কোনো মূল্যে আপনার করতে হবে, এটা আমরা মনে করি। দ্বিতীয়ত হলো যে মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি অনেকাংশে একমত
তা আমি তো স্বাধীন বিশ্লেষক নই যে আমি আসলে বিশ্লেষণ করে এটা বের করতে পারি। আমাকে আসলে আমাদের যে দল যে পজিশন নিয়েছে এই সময়ের জন্য এই পজিশনটাকে আমরা মানে কিছু কিছু সময় না আপনার একটা সম্মিলিত সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাতে হয়। আপনার হয়তোবা এটা ডেমোক্রেসির একটা উইকনেসও বটে। মানে আপনি না চাইলেও আপনি আপনাকে সবসময় জানাতে হচ্ছে। এটা এটা সব ক্ষেত্রেই হয় আরকি। আপনি যখন একটা সংগঠন করবেন, হ্যাঁ, আপনি সংগঠন করাটা আসলে খুব কঠিন কাজ এবং বাংলাদেশ কিন্তু আমরা যে আজকে প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয় বারবার বলি এবং এই মানে ফেসিবাদ বলেন, স্বৈরতন্ত্র বলেন অথবা ব্যক্তি পর্যায়ে আমাদের এখানে প্রতিষ্ঠান কিন্তু গড়ে ওঠার নজির খুব কম এবং প্রতিষ্ঠান ব্যক্তি নির্ভর করে গড়ে ওঠে। ব্যক্তির পতনের সাথে প্রতিষ্ঠানের পতন ঘটে। প্রতিষ্ঠান আপনার সামহাও মুষড়ে পড়ে। তো আমরা আসলে এই তরুণরা এই বিষয়টা উপলব্ধি করি যে আসলে আমাদের জাতিগত একটা ব্যর্থতা কিন্তু প্রতিষ্ঠান না গড়ার ব্যর্থতা, রাষ্ট্রকে একটা প্রতিষ্ঠান হিসেবে দেখার অথবা না দেখারও ব্যর্থতা। সো আমরা আসলে এই নতুন উদ্যোগটা শুরুতেই আপনার এই ব্যর্থতার দিকে পর্যবেসিত সেটা চাই না। সো আমরা কিছু ক্ষেত্রে যদি মনে হয় যে এই মুহূর্তে মনে হলো যে আমাদের গণতান্ত্রিকভাবে ভুল সিদ্ধান্ত আসছে, বাট গণতান্ত্রিকভাবে তো আসছে। সো আমরা এটাকে আপাতত আমরা এটাকে ধারণ করছি। এবং পরবর্তীতে যদি মনে হয় যেকোনো সিদ্ধান্ত পৃথিবীর সব দেশেই যখন কালেকটিভ ডিসিশন হয়, এই ডিসিশনের পরে যদি সিদ্ধান্তটা ভালো ফল বয়ে নিয়ে না আসে তখন সেখানে পুনর্বিবেচনা হয়। তো আমি বিশ্বাস করি আমাদের দল পুনর্বিবেচনা করবে। বাট এটা সত্য যে এখানে এখন পর্যন্ত এই দুই পক্ষের কারোরই আপনার হ্যাঁ, এখানে জামাতের একটা বড় লাভ হয়েছে। জামাত আসলে এই গণঅভ্যুত্থানের পরের তরুণদেরকে সামহাও তাদেরকে তাদের ফ্লিটে তুলতে পেরেছে। সাময়িকের জন্য হলো। বাট একই সাথে আমাদেরকে যদি একটা ন্যাশনাল ল্যান্ডস্কেপ চিন্তা করি আমরা, বাংলাদেশের রাজনীতিটা আপনি যদি সবগুলো ধর্মভিত্তিক দলকে একপাশে ঠেলে দেন আর যদি আপনার সবগুলো সেকুলার আপনার লিবারাল ফোর্সকে একপাশে ঠেলে দেন তাহলে কিন্তু আমরা অতীতের মতো একটা বাইনারিতে আসলে চলে যাব যে হ্যাঁ, ধর্মভিত্তিক দলগুলো এত ভোট পেল, আপনার লিবারাল ফোর্স এই ভোটটা পেল।